আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা ভালো আছেন। আমাদের অনলাইন ক্লাসের সঙ্গে আপনারা যুক্ত আছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসের সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমি আজকের যে বিষয়ে রাষ্ট্রবিজ্ঞান, আমার প্রোগ্রাম অনলাইন ভিডিও ক্লাস কোর্স কোড 23-19-03, কোর্সের নাম আন্তর্জাতিক রাজনীতির মূলনীতি, লেকচার নম্বর 5, লেকচারের শিরোনাম জাতীয় শক্তি। আমি আমার পরিচয় দিচ্ছি। মোহাম্মদ আব্দুল সালাম, সহকারী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান, রাজশাহী কলেজ, রাজশাহী। ইমেল salam.ju@gmail.com। আমি রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের অনার্স তৃতীয় বর্ষের আন্তর্জাতিক রাজনীতি মূলনীতির উপর ক্লাসটা নিব। আজকের শিরোনাম জাতীয় শক্তি, ন্যাশনাল পাওয়ার। জাতীয় শক্তি সম্পর্কে জানতে পারবেন আজকের আলোচনা থেকে। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা জাতীয় শক্তি সম্পর্কে বলতে পারবেন, জাতীয় শক্তির প্রকারভেদ বর্ণনা করতে পারবেন, জাতীয় শক্তির উপাদানগুলো ব্যাখ্যা করতে পারবেন। তো আমরা প্রথমে জাতীয় শক্তি আলোচনার আগে আমরা বিশ্ব মানচিত্রটা একটু দেখি। যে এইখানে আমাদের বাংলাদেশের অবস্থান দেখেন, এইখানে এটা বাংলাদেশ, এটা ইন্ডিয়া, এটা বাংলাদেশ, এটা মায়ানমার, এটা বঙ্গোপসাগর, এটা ইন্ডিয়ান মহাসাগর, এটা হলো আটলান্টিক মহাসাগর, এটা হচ্ছে প্রশান্ত মহাসাগর। তো এইটা প্রশান্ত মহাসাগর, এটা হচ্ছে অস্ট্রেলিয়া, এইটা নিউজিল্যান্ড, এইখানে ইন্দোনেশিয়া বা এইখানে জাপান, কোরিয়া উপদ্বীপ, এখানে চায়না। এইটা হলো আমাদের এশিয়া, এই অঞ্চলটুকু হলো আমাদের এশিয়া। আর এইটা হলো ইউরোপ, আর এইখানে হলো আফ্রিকা, এটা হলো লাতিন আমেরিকা, এইটা মেক্সিকো, এখানে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ বা মহাসাগরীয় দ্বীপপুঞ্জ। এটা দেখেন আমেরিকা, ইউএসএ বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যেটাকে মার্কিন যুক্তরাষ্ট্র বলছি। এটা হলো কানাডা, এটা হচ্ছে গ্রিনল্যান্ড, ডেনমার্কের অংশ, এটা হলো আইসল্যান্ড। তো এইটা দেখেন এখানে যুক্তরাষ্ট্র, এখানে যুক্তরাষ্ট্রের আলাস্কা। এইটা হলো আমাদের বিশ্বের মানচিত্র। আমরা বারবার আন্তর্জাতিক রাজনীতি করছি এবং মানচিত্রটা দেখাচ্ছি যে আপনি যদি নিজের অবস্থানটা যদি না জানেন এবং বিশ্বের কোথায় কার অবস্থান সেই সম্পর্কে যদি না জানেন, তাহলে আমাদের আন্তর্জাতিক রাজনীতি আলোচনা করা বৃথায় পরিণত হবে। এই জন্য বারবার আমরা বলছি যে এখন আমরা পৃথিবীর যে আমরা শক্তি নিয়ে আজকে আলোচনা করব। তো শক্তির ঘটনা কেমন, শক্তির রাজনীতি পৃথিবীতে, আন্তর্জাতিক রাজনীতি বলা হচ্ছে যে শক্তির রাজনীতি। তো শক্তি দেখেন, এখন আমরা যে পৃথিবীতে আছি সেই পৃথিবীতে এখন ইউনাইটেড স্টেটস এর শক্তি আছে, রাশিয়া একটা রাষ্ট্র, এখানে
ইউরোপের রাষ্ট্রগুলো, ইউকে, তারপরে ফ্রান্স, শক্তিশালী রাষ্ট্র, এখানে চায়না, চায়না আছে। তো পাঁচটা যে পরাশক্তি সে কথা বলছি আমরা, ইউনাইটেড স্টেটস, রাশিয়া, ইউকে বা যুক্তরাজ্য এবং ফ্রান্স এবং চায়না। আঞ্চলিক এরকম আঞ্চলিক শক্তি আছে। আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে অস্ট্রেলিয়া পড়ে, ইন্ডিয়া পড়ে, সাউথ আফ্রিকা পড়ছে, ব্রাজিল পড়ছে, এগুলো আঞ্চলিক শক্তি হিসাবে আছে। তো এই শক্তির ধারণা সম্পর্কে আমরা জানছি এবং বারবার আমরা যে বলছি যে আন্তর্জাতিক রাজনীতি পাঠ করতে গেলে আপনাকে বিশ্ব সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। সেই জন্য আমরা বারবার এটা দিচ্ছি। তো আমরা আজকের আলোচনা যেটা, সেটাই আসছি যে আজকের আলোচনার বিষয় হলো শক্তি। শক্তি শক্তি তো শক্তি পদার্থবিদ্যার ভাষায় যে কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। শক্তি বিভিন্নভাবে ব্যবহৃত হয়ে আসছে। শক্তি ছাড়া আমরা চলতে পারি না। প্রত্যেকটা মানুষের শক্তি প্রয়োজন। ওই যে বললাম যে কাজ করার সামর্থ্য, যার কাজ করার সামর্থ্য আছে সেটাকে শক্তি বলছে। তো শক্তি হলো, আর মানবিক দিক থেকে বা আমরা যে রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গি থেকে শক্তি ব্যাখ্যা করছি, সেইখানে এইভাবে শক্তির নির্দিষ্ট সুনির্দিষ্ট সংজ্ঞা দেওয়াটা অনেক জটিল। তারপরে আমরা বলার চেষ্টা করছি যে শক্তি কি। শক্তি হলো নিজের লক্ষ্য অনুযায়ী অন্যের আচরণকে প্রভাবিত করার সামর্থ্য। শক্তি বলতে নির্দিষ্ট ধরনের মানবিক সম্পর্ককে বোঝায়। অন্যের মন ও কাজের উপর নিয়ন্ত্রণ আরোপ করে কাঙ্ক্ষিত ফল লাভের সামর্থ্য হলো শক্তি। শক্তি বলতে এমন এক উপায়কে বোঝায় যার দ্বারা কোনো রাষ্ট্র তার আভ্যন্তরীণ ও পররাষ্ট্র নীতিকে কার্যকর করে থাকে। পৃথিবীতে আমরা যে শক্তির কথা বলছি, যে পৃথিবীতে শক্তি ছাড়া সবকিছুই অচল। আন্তর্জাতিক রাজনীতিতে নিজেদের অবস্থান, নিজের জাতীয় স্বার্থ রক্ষা, নিজের সম্মান রক্ষা, এই সব স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রত্যেকটা রাষ্ট্রের শক্তির প্রয়োজন। শক্তি ব্যতীত আন্তর্জাতিক রাজনীতিতে আপনার অবস্থান কোথায় সেটা জানা যাবে না। আন্তর্জাতিক রাজনীতি আলোচনার ক্ষেত্রে শক্তি প্রত্যয়টাই অপরিহার্য রূপে আলোচনা করতে হয়। শক্তির গঠন কোন রাষ্ট্র কিভাবে আছে সেই গঠনতান্ত্রিকতার উপরও নির্ভর করে। শক্তি ব্যতীত আন্তর্জাতিক ক্ষেত্রে কোন রাষ্ট্র তার সুনাম বা মর্যাদা ধরে রাখতে পারে না। এই কারণে আন্তর্জাতিক রাজনীতিতে শক্তিকে অন্য রকম ভাবে ধরা হয়। আমরা এখন শক্তি কি জানলাম। শক্তি এবং জাতীয় শক্তি আন্তর্জাতিক ক্ষেত্রে একটি জাতির অবস্থান কোথায় হবে এবং ওই রাষ্ট্র আন্তর্জাতিক বিষয়ে কি ভূমিকা পালন করবে তা নির্ধারণ হয় ওই রাষ্ট্রের জাতীয় শক্তির উপর। কোন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা বজায় রাখার জন্য শক্তির প্রয়োজন। শক্তি ছাড়া আন্তর্জাতিক ক্ষেত্রে কোন রাষ্ট্র তার অনুসৃত নীতি বাস্তবায়ন করতে পারে না। জাতীয় শক্তি হলো কোন রাষ্ট্রের সার্বিক বল বা শক্তি যা ওই রাষ্ট্র তার পররাষ্ট্র নীতির উদ্দেশ্যগুলিকে বাস্তবায়নে রূপায়িত করতে কাজে লাগায়। জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং উদ্দেশ্য বাস্তবায়নের জন্য একটি রাষ্ট্রের শক্তি ও সামর্থ্যের যোগফলকে জাতীয় শক্তি বলে। জাতীয় শক্তি ব্যতীত আন্তর্জাতিক রাজনীতিতে কোন রাষ্ট্র নিজেকে উপস্থাপন করতে পারে না। রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার যেমন অপরিহার্য,
সেই অপরিহার্য কাজগুলো করার জন্য তার জাতীয় শক্তির প্রয়োজন। যে রাষ্ট্র তার জাতীয় শক্তিতে যত বেশি বলবান, সেই রাষ্ট্র আন্তর্জাতিক রাজনীতিতে তত প্রভাব বিস্তার করে থাকে। আমরা যে আন্তর্জাতিক রাজনীতি আলোচনা করছি, সেই আন্তর্জাতিক রাজনীতি হচ্ছে প্রভাবের রাজনীতি, শক্তির রাজনীতি, বল প্রয়োগের রাজনীতি। অতীতে আন্তর্জাতিক রাজনীতি, বর্তমানের আন্তর্জাতিক রাজনীতি এবং ভবিষ্যতের আন্তর্জাতিক রাজনীতি একইভাবে আবর্তিত হচ্ছে শক্তিকে কেন্দ্র করে, যার জন্য আন্তর্জাতিক রাজনীতি আলোচনার ক্ষেত্রে জাতীয় শক্তি প্রত্যয়টি অপরিহার্য আলোচ্য বিষয় হিসাবে আলোচনা হয়ে থাকে। নিরাপত্তা বলেন, নিরস্ত্রীকরণ বলেন, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সবকিছু ক্ষেত্রে শক্তির প্রয়োজন। শক্তি ব্যতীত কোনো রাষ্ট্র তার প্রভাব বলয় সৃষ্টি করতে পারে না, আর রাষ্ট্র যদি প্রভাব বলয় সৃষ্টি না করতে পারে, আন্তর্জাতিক ক্ষেত্রে সেই রাষ্ট্রের অবস্থান কোথায় সেটা জানা যায়। তো আমরা আজকে শক্তি জানলাম এবং জাতীয় শক্তি জানলাম। আজকে আমরা শক্তি প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব এবং কত প্রকারের শক্তি আছে জাতীয় শক্তি, সেগুলো আমরা আলোচনা করবো এবং জাতীয় শক্তির উপাদানগুলো আমরা আলোচনা করব। তাহলে শক্তি ব্যতীত আন্তর্জাতিক রাজনীতিতে কোন জাতি বা জাতিরাষ্ট্র অচল। শক্তির প্রকারভেদ, আমরা 4 ধরনের শক্তির কথা বলছি: সামরিক শক্তি বা মিলিটারি পাওয়ার, অর্থনৈতিক শক্তি বা ইকোনমিক্যাল পাওয়ার, মতামতের উপর পাওয়ার, পাওয়ার অফ অপিনিয়ন এবং কূটনীতি। এই 4টা উপাদান প্রকারভেদ হলো জাতীয় শক্তি। এই 4টা নিয়ে আমরা দেখব। সামরিক শক্তিকে একটি জাতির চূড়ান্ত শক্তি হিসেবে বিবেচনা করা হয়। সামরিক শক্তির কারণে বহু রাষ্ট্র ক্ষমতা ও মর্যাদার শীর্ষে অবস্থান করে। জাতীয় শক্তির প্রকাশ অথবা নিজেকে পরাক্রমশালী রাষ্ট্র হিসেবে সুপ্রতিষ্ঠিত করার শেষ অস্ত্র হলো যুদ্ধ। সামরিক শক্তি কতগুলো জটিল উপাদানের উপর নির্ভরশীল। মানে শক্তির যে প্রথম প্রকারভেদ আমরা বলছি সামরিক শক্তি, সামরিক শক্তি কি কি উপাদানের উপর নির্ভরশীল সেগুলো আমরা জানছি। প্রতিরক্ষা বাহিনীর দক্ষতা, একটি দেশের সামরিক শক্তি তার প্রতিরক্ষা বাহিনী কি পরিমাণ দক্ষ তার উপর নির্ভর করে। প্রতিরক্ষা বাহিনী যদি সুদক্ষ হয়, সেই রাষ্ট্র সামরিক শক্তিতে অনেক বলবান হয়। প্রতিরক্ষা বাহিনীর দক্ষতা ব্যতীত হয়তো কোনো রাষ্ট্র বিশাল প্রতিরক্ষা বাহিনী আছে, বাট সেই রাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনী দক্ষ না, তাহলে কি হবে? ওই রাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনী দ্বারা যুদ্ধে জয়লাভ করা সহজ হবে না। সুদক্ষ এবং কারিগরি জ্ঞান সম্পন্ন প্রতিরক্ষা বাহিনী প্রয়োজন। প্রতিরক্ষা বাহিনীর যদি সুদক্ষ এবং কারিগরি জ্ঞান থাকে, তাহলে সহজেই একটি রাষ্ট্র অন্য রাষ্ট্রকে পরাজিত করতে পারে। সামরিক বাহিনীর দক্ষতা বা সামরিক শক্তির অন্যতম উপাদান হলো প্রতিরক্ষা বাহিনীর দক্ষতা। অস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম, কোন দেশের কি পরিমাণ অস্ত্র আছে এবং তাদের যুদ্ধের সরঞ্জাম কি পরিমাণ, কত আধুনিক, সেটার উপর অনেক সেনাবাহিনী বা রাষ্ট্রের শক্তি নির্ভর করে। আমাদের মতো তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলোতে অস্ত্র ভান্ডার খুবই দুর্বল। তো মডার্ন ওয়ার্ল্ডে বা পৃথিবীর শক্তিশালী রাষ্ট্রগুলোর দিকে যদি আমরা তাকাই, তাহলে কি দেখবো যে আমেরিকা, ইউএসএ বা চায়না, ইউকে, এই দেশগুলোর সামরিক শক্তি অনেক, যুদ্ধ সরঞ্জাম অনেক। আমাদের যে আঞ্চলিক দেশসমূহ আছে তার মধ্যে পার্শ্ববর্তী ইন্ডিয়া, পাকিস্তান, এদেরও কিন্তু অনেক আধুনিক যুদ্ধাস্ত্র আছে বা যুদ্ধ সরঞ্জাম আছে। তো এই সমস্ত
কি পরিমাণ? ভারত এবং পাকিস্তান পারমাণবিক বোমার অধিকারী, আমেরিকা পারমাণবিক বোমার অধিকারী। এই যে শক্তি, এই যে অস্ত্রের আধুনিকতা, মিসাইল আছে, তো আধুনিক সব ক্ষেপণাস্ত্র তাদের অস্ত্র ভান্ডারে মজুদ আছে। এই জন্য তাদেরকে অনেক রাষ্ট্র সমীহ করে এবং আন্তর্জাতিক রাষ্ট্রকে এই সমস্ত রাষ্ট্র নিজেদের অবস্থান ধরে রাখছে। প্রতিরক্ষা বাহিনীর আয়তন, একটি দেশের প্রতিরক্ষা বাহিনীর আয়তন সেই দেশের সামরিক শক্তির অবস্থাকে জানাবে। প্রতিরক্ষা বাহিনী বলতে আমরা স্থল বাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর কথাই বুঝি। তিন বাহিনীকে একত্রে প্রতিরক্ষা বাহিনী বলছি। এই প্রতিরক্ষা বাহিনীর ইউজ যে দেশে আছে, আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়াতে প্রচুর সেনাবাহিনীর লোক, বিমান বাহিনীর লোক, নৌবাহিনীর লোক, তারা আমাদের দেশে অনেক শক্তিশালী রাষ্ট্র। তাদের যে পরিমাণ শক্তি আছে পৃথিবীতে, এখন যদি আমরা ইউএসএ, রাশিয়া, চায়না এদের প্রতিরক্ষা বাহিনী নিয়ে আলোচনা করি, দেখবো যে এদের প্রতিরক্ষা বাহিনী অনেক বিশাল। তো এইরকম যাদের প্রতিরক্ষা বাহিনী আছে, সামরিক শক্তিতে বলিয়ান, তাদের সেই সমস্ত দেশের আন্তর্জাতিক রাজনীতিতে অবস্থান অনেক বেশি শক্তিশালী। আরেকটা জিনিস হলো প্রতিরক্ষা বাহিনী যুদ্ধ জয়ের কৌশল। শুধুমাত্র প্রতিরক্ষা বাহিনীর বিশাল আকারের হলেও হবে না। প্রতিরক্ষা বাহিনী যুদ্ধ জয়ের জন্য বা যুদ্ধে কি ধরনের কৌশল অবলম্বন করছে তার উপর তার ওই রাষ্ট্রের অন্য রাষ্ট্র করে ওই রাষ্ট্রকে ভয় পায়। তো প্রতিরক্ষা বাহিনী শুধু বিশাল আকারের প্রতিরক্ষা বাহিনী আছে, কিন্তু যুদ্ধ জয়ের কোন রকম আধুনিক করা কৌশল তাদের নাই, তাহলে সেই রাষ্ট্রের হবে না। তাকে প্রতিরক্ষা বাহিনী যুদ্ধ জয়ের কৌশল থাকতে হবে, সহজেই তারা যুদ্ধ জয় করতে হবে। সৈনিকদের মনোবল ও নৈতিক চরিত্র, আরেকটা হলো সৈনিকদের মনোবল থাকতে হবে, জয়ের মনোবল থাকতে হবে, নৈতিক চরিত্রে দৃঢ় হতে হবে। আমরা যদি আমাদের স্বাধীনতা যুদ্ধের দিকে তাকাই, আমরা দেখব যে আমাদের কিন্তু ওইভাবে প্রতিরক্ষা বাহিনী ছিল না, কিন্তু আমাদের যারা মুক্তিযোদ্ধারা ছিল তাদের যে মনোবল ছিল, নৈতিকতা ছিল, সেই মনোবল এবং নৈতিকতার কাছে পাকিস্তানি বাহিনীর কিন্তু ওই ধরনের মনোবল এবং নৈতিকতা ছিল না। তারা নৈতিকতার শূন্য পর্যায়ে পৌঁছেছিল, যার কারণে কিন্তু তারা পরিচয়। এই জন্য প্রতিরক্ষা বাহিনীর মনোবল এবং নৈতিক চরিত্র একটা রাষ্ট্রের যুদ্ধ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এইগুলোই ছিল সামরিক শক্তির প্রকারভেদের মধ্যে উপাদান। আমরা অর্থনৈতিক শক্তির কথা আলোচনা করছি। পৃথিবীতে অনেক দেশ সামরিক শক্তিতে ওই রকম শক্তিশালী না, কিন্তু অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়ার কারণে আন্তর্জাতিক রাজনীতিতে এই সমস্ত দেশের বিশাল প্রভাব রয়েছে। যেমন জাপান, জাপান কিন্তু এখন প্রতিরক্ষা বা সামরিক দিক দিয়ে শক্তিশালী নয়, কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে শক্তিশালী হওয়ার কারণে আন্তর্জাতিক রাজনীতিতে জাপানের একটা প্রভাব আছে। তো জাতীয় অর্থনীতির জাতীয় শক্তির একটু বহিঃপ্রকাশ, অর্থনৈতিক শক্তি ও সামরিক শক্তি নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। অর্থনীতি যদি শক্তিশালী না হয়, আপনি সামরিক শক্তিতে কোনো সময় শক্তিশালী হওয়া যায় না। যে সমস্ত রাষ্ট্রের অর্থনৈতিক ক্ষমতা আছে তারাই সামরিক দিক দিয়ে শক্তিশালী। সম্পদ ও প্রাচুর্য সবসময় রাজনৈতিক শক্তির উৎস হিসেবে কাজ করে। অর্থনৈতিক শক্তির উপাদানগুলো হলো প্রাকৃতিক সম্পদ। একটি দেশের প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে সেই দেশ খুব সহজেই সম্পদশালী হয়ে ওঠে। দেশের প্রাকৃতিক সম্পদকে ভিন্নভাবে কাজে লাগানো যায়। সম্পদের মালিকানা, যে প্রাকৃতিক সম্পদ, একটা দেশের প্রাকৃতিক সম্পদ বলতে আমরা কি বলছি? যে জমির উর্বরতা, খনিজ সম্পদ, বিশাল বনভূমি, এইগুলো হচ্ছে প্রাকৃতিক সম্পদ। সম্পদের মালিকানা কার হাতে থাকবে? জনগণের হাতে যদি মালিকানা থাকছে, জনগণ উৎপাদন ক্ষমতা হচ্ছে, সেই দেশের অর্থনৈতিকভাবে উন্নত হচ্ছে। সম্পদের উন্নয়ন, সম্পদ যে পরিমাণ সম্পদ আছে সেই সম্পদকে কাজে লাগিয়ে আরো
সম্পদের অধিকারী হওয়া, সম্পদের নিয়ন্ত্রণ। সম্পদ এখানে থাকতে হবে না, সম্পদকে নিয়ন্ত্রণ করতে হবে। অনেক দেশ আছে সম্পদ আছে, সেই সম্পদকে নিয়ন্ত্রণ করতে না পারলে সম্পদ বাইরের দেশে পাচার হয়ে যায়। তো সেই জন্য সম্পদের উপর নিয়ন্ত্রণ থাকতে হবে, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ থাকতে হবে। সম্পদ ব্যবহার, সম্পদের সঠিক ব্যবহার করতে হবে। সঠিকভাবে যদি সম্পদের ব্যবহার করা না যায় তাহলে সেই সম্পদ থেকে কোনো লাভ হয় না। তারপরে আছে শিল্প সামর্থ্য। শিল্প উৎপাদনের সামর্থ্য বৃদ্ধি করে শিল্পের দ্বারা একটি দেশের অর্থনৈতিক শক্তির পরিমাণ করা যায়। যে দেশ শিল্প যত উন্নত সেই দেশে অর্থনৈতিক ক্ষমতা তত বেশি। আধুনিক শিল্প বিশ্ব ব্যবস্থায় শিল্প একটি দেশের উৎপাদনের ও অর্থনৈতিক ক্ষমতার মূল চালিকা শক্তি। শিল্প থাকতে হবে। এবং আমরা যদি দেখি যে আমরা যে সমস্ত তৃতীয় বিশ্ব দেশ আছে, এই সমস্ত দেশের অর্থনীতি কেমন আর ফার্স্ট ওয়ার্ল্ড এর অর্থনৈতিক অবস্থা কেমন, কারণ তাদের শিল্প উৎপাদন বা শিল্পে ওরকম যন্ত্রপাতি উৎপাদন করার সামর্থ্য তাদের আছে। আজকে মনে করেন যে প্রথম বিশ্বের দেশসমূহ বিশাল বিশাল শিল্প কারখানা তৈরি করছে এবং এর জন্য তারা এগিয়ে যাচ্ছে দিন দিন। তাদের অর্থনৈতিক ক্ষমতা থাকার কারণে তারা সেই ক্ষমতাকে কাজে লাগিয়ে সামরিক ক্ষমতা বৃদ্ধি করছে, যার কারণে তাদের জাতীয় শক্তির পরিমাণ বেশি হচ্ছে এবং আন্তর্জাতিক রাজনীতি তাদের প্রভাব সৃষ্টি হচ্ছে। বৈদেশিক বাণিজ্যের অবস্থা, আন্তর্জাতিক রাজনীতির অন্যতম নিয়ামকের ভূমিকা পালন করে বিশ্ব বাণিজ্যের একটি রাষ্ট্রের অবস্থা। একটি রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নের বা অর্থনৈতিক ক্ষমতা পরিমাপের আরেকটি উপাদান হলো বিশ্ব বাণিজ্য ওই রাষ্ট্রের অবস্থা। আন্তর্জাতিক বাণিজ্যে একটি রাষ্ট্র কি পরিমাণ রপ্তানি করছে বা কি পরিমাণ আমদানি করছে তার উপর সেই রাষ্ট্রের বাণিজ্য বা নির্ভর করে। যদি একটি রাষ্ট্র প্রচুর পরিমাণে সম্পদ রপ্তানি করে বা উৎপাদন করে এবং রপ্তানি করে, সেই দেশে কিন্তু জাতীয় শক্তি বেশি। আমরা যদি দেখি যে মিডিল ইস্টের রাষ্ট্রগুলোর দিকে, মধ্যপ্রাচ্যের যে রাষ্ট্রগুলো আছে, তেল সমৃদ্ধ যে রাষ্ট্রগুলো আছে, শুধুমাত্র তার জ্বালানি তেলের উপর নির্ভর করে তারা কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে নিজেদের প্রভাব বিস্তার করছে। আবার চীন বা জাপান বা দক্ষিণ কোরিয়া এই সমস্ত রাষ্ট্র কিন্তু বিশ্ব বাণিজ্যে তাদের প্রচুর পরিমাণে হিস্সা আছে। জাপান বা দক্ষিণ কোরিয়া সামরিক দিক দিয়ে এইভাবে শক্তিশালী না, তারা কিন্তু বিশ্ব বাণিজ্যের একটা বিশাল অংশ দখল করে আছে, যার জন্য এই সমস্ত রাষ্ট্র আন্তর্জাতিক রাজনীতিতে একটা প্রভাব সৃষ্টি করে। বিনিয়োগ, বিনিয়োগ অর্থনৈতিক শক্তির অন্যতম একটি উপাদান হিসেবে বিবেচিত। সম্পদশালী দেশ নিজের দেশের পাশাপাশি বিশ্বের অন্য দেশগুলোতে বিনিয়োগ করে নিজ দেশকে আরো সম্পদশালী করে তোলে। বিনিয়োগকৃত দেশে নিজ দেশের অবস্থানকে শক্তিশালী করে। তো আমরা যদি বিনিয়োগের দিকে তাকাই দেখবো যে এই যে আমাদের দেশে বিভিন্ন দেশ বিনিয়োগ করছে, জাপান বিনিয়োগ করছে, চায়না বিনিয়োগ করছে, ইন্ডিয়া বিনিয়োগ করছে, দক্ষিণ কোরিয়া বিনিয়োগ করছে বা আমেরিকা ইউরোপের দেশগুলো বিনিয়োগ করছে। কিন্তু আমাদের দেশে বিনিয়োগ করার কারণে এই দেশগুলোর প্রভাব আমাদের দেশের উপর পড়ে, এই দেশগুলো প্রভাব খাটাচ্ছে আমাদের উপর। তো এইভাবে যে দেশ যত বেশি বিনিয়োগ করছে বিশ্ব, সেই দেশে আন্তর্জাতিকভাবে কদরও বেশি, শক্তিও বেশি। এইগুলো হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি নিয়ন্ত্রণ করছে। আন্তর্জাতিক রাজনীতির আরেকটা প্রকার হলো মতামতের উপর ক্ষমতা। প্রচারণা বা জনমত সামরিক ও অর্থনৈতিক শক্তির মতো সমান শক্তিশালী। জনমতের উপর ভিত্তি করে আন্তর্জাতিক রাজনীতিতে একটি দেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। জনমতকে উপেক্ষা করার সামর্থ্য কোনো রাষ্ট্র নায়কেরই নাই। তাই প্রচারণা বা জনমতের উপর শক্তিকে জাতীয় শক্তির অপর একটি প্রকারভেদ বলা হয়। জাতীয় শক্তি থেকে জনমতকে কোনোভাবে বিচ্ছিন্ন করা যায় না। জনমতের লক্ষ্য হলো শত্রুকে দুর্বল করা এবং নতুন মিত্র জোগাড় করা। যদি আপনার শক্তি থাকে, সেই শক্তি দ্বারা বিভিন্ন প্রপাগান্ডা প্রচার করে নিজেকে জাহির করে, তখন কি হবে? অন্যরা সেটা বিশ্বাস করবে এবং আপনাকে শক্তিশালী মনে করবে। এই জন্য মতামতের উপর, জনমতের উপর
আহ, জাতীয় শক্তি নির্ভর করে। কূটনীতি কূটনীতি জাতীয় ক্ষমতা যথাযথ ব্যবহার নিশ্চিত করে। একটা রাষ্ট্রের কি পরিমাণ জাতীয় শক্তি আছে তা কূটনীতি কিন্তু সেটা সুন্দরভাবে ব্যবহার করে। পররাষ্ট্রনীতির মাধ্যমে একটা রাষ্ট্র তার জাতীয় স্বার্থের যে বহিঃপ্রকাশ ঘটায় সেটা কূটনীতির উপর অনেক অংশে নির্ভরশীল। বিচক্ষণ কূটনীতি দ্বারা অপেক্ষাকৃত দুর্বল রাষ্ট্র বিশ্ব রাজনীতিতে প্রভাব ফেলতে পারে এবং স্বীয় রাষ্ট্রের জন্য সুবিধা অর্জন করতে পারে। তাই কূটনীতিকে জাতীয় শক্তির একটা আলাদা ধরন বলা হয়। দক্ষ কূটনীতিক বা কূটনৈতিক ব্যবস্থা যদি কোনো রাষ্ট্রের শক্তিশালী হয়, সেই রাষ্ট্র তার কূটনীতি দিয়ে আন্তর্জাতিক রাজনীতি তার স্বার্থ সিদ্ধির মাধ্যমে নিজের শক্তিশালী বা নিজের প্রভাব সৃষ্টি করে। এটা কূটনীতি হলো জাতীয় রাজনীতির একটা প্রকার। আমরা চারটা জাতীয় শক্তির চারটা প্রকার ভেদে আমরা আলোচনা করলাম। একটা হলো সামরিক শক্তি, একটা অর্থনৈতিক শক্তি, একটা মতামতের উপর শক্তি, আবার একটা হলো কূটনীতি। এবার আমরা জাতীয় শক্তির উপাদান নিয়ে আলোচনা করব। জাতীয় শক্তির উপাদান, ভৌগোলিক উপাদান, ভূপ্রকৃতি। এখানে জাতীয় শক্তির উপাদান একটা হচ্ছে ভূপ্রকৃতি, আয়তন, অবস্থান, জলবায়ু, প্রতিবেশী। তো একটা রাষ্ট্রের ভৌগোলিক উপাদান এগুলোর উপর নির্ভরশীল। জাতীয় শক্তির যে ভূপ্রকৃতি, কোন দেশ যদি সমতল হয়, দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সহজেই যোগাযোগ রক্ষা করা যাচ্ছে। কোন দেশের ভূপ্রকৃতি যদি উর্বর হয়, সেই দেশের উৎপাদন ক্ষমতা বেশি হয়। কোন দেশের ভূপ্রকৃতি যদি পাহাড় পর্বতে থাকে, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যোগাযোগ করা কষ্ট হয়। এজন্য ভূপ্রকৃতি ভৌগোলিক উপাদানের অন্যতম একটি শক্তি, যার মাধ্যমে রাষ্ট্র আন্তর্জাতিক ক্ষেত্রে নিজের প্রভাবকে কাজে লাগায়। আয়তন, কোন রাষ্ট্রের আয়তন যদি ছোট হয়, খুব সহজে সেই রাষ্ট্রকে অন্য রাষ্ট্র দখল করতে পারে। আয়তনের উপর অনেক কিছু নির্ভর করে। ছোট আয়তন হলে তার সম্পদ, বড় আয়তন হলে সেই রাষ্ট্রের সম্পদ বেশি থাকতে পারে। তো ছোট আয়তনের চেয়ে বড় আয়তনের রাষ্ট্রকে অন্যান্য রাষ্ট্র বেশি গুরুত্ব দিয়ে থাকে। অবস্থান, অবস্থানগত কারণে একটি রাষ্ট্র অনেক শক্তিশালী অবস্থা আন্তর্জাতিক রাজনীতিতে শক্তিশালী হয়ে ওঠে। আমরা যে বিশ্ব মানচিত্র গুলো দেখলাম, বিশ্ব মানচিত্রে যে আমরা দেখলাম যে সমুদ্র বলা হচ্ছে যে পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল। এই সমুদ্রের উপর যে সমস্ত রাষ্ট্র সহজে সমুদ্রের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে, সেই সমস্ত রাষ্ট্রের কিন্তু প্রভাবটা বেশি। কথা আছে যে এরকম সমুদ্র যার, আন্তর্জাতিক রাজনীতি তার। আমরা এই যে সমুদ্রের বাণিজ্য নিয়ে, সমুদ্রের চলাচল নিয়ে প্রত্যেকটা রাষ্ট্র, প্রভাবশালী রাষ্ট্রগুলো দেখেন যুদ্ধে লিপ্ত আছে, বিভিন্ন ভাবে দ্বন্দ্বে লিপ্ত আছে, সংঘাত বা পরিবেশ তৈরি করছে। আমরা বিভিন্ন সময় দেখতে পাই যে কৃষ্ণ সাগর কার দখলে, ভারত মহাসাগরের কার দখলে, আটলান্টিক মহাসাগর কার দখলে। এই যে রাষ্ট্রগুলো, আবার যে সমস্ত রাষ্ট্রের মধ্যে সমুদ্র নাই, ল্যান্ডলক, সেই সমস্ত রাষ্ট্র কিন্তু ওরকম ভাবে আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব বিস্তার করতে পারে। সমুদ্রের মধ্যে সহজে যদি যাতায়াত করা যায় এবং অন্যান্য রাষ্ট্রের সাথে যোগাযোগ সুবিধার কারণে এই সমস্ত রাষ্ট্র আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব বিস্তার করে। জলবায়ু, জলবায়ুর উপর একটি দেশের অনেক কিছু নির্ভরশীল। জলবায়ু যদি নাতিশীতোষ্ণ হয়, সেই দেশের উৎপাদন বেশি হয়, সেই দেশের মানুষ বেশি আয়ু লাভ করে এবং তাদের উৎপাদন ক্ষমতা বেশি হয়, যার কারণে তাদের জাতীয় শক্তির পরিমাণও বেশি। প্রতিবেশী, প্রতিবেশীর উপর অনেক কিছু নির্ভরশীল। যদি কোনো প্রতিবেশী, কোনো রাষ্ট্রের প্রতিবেশী
সবসময় অস্ত্রের প্রতিযোগিতা করে, তাহলে ওই পার্শ্ববর্তী রাষ্ট্রকে প্রতিবেশী দেখা দেখি তাকেও অস্ত্রের প্রতিযোগিতায় লিপ্ত হতে হয়। এভাবে অস্ত্রের প্রতিযোগিতায় লিপ্ত হলে কি হয়, নিজেদের সম্পদ নষ্ট হয়, নিজের মানে সম্পদের যে অস্ত্রের দিকে সব সব সম্পদ চলে যায়, অন্যান্য আর্থসামাজিক খাতের অনুন্নয়ন ঘটে, যার জন্য প্রতিবেশী যদি ভালো হয় আর একটা রাষ্ট্র ভালো। জাতীয় শক্তির অন্যতম উপাদান হলো জনসংখ্যা, দক্ষ জনবল। দক্ষ জনবলের দ্বারা একটি রাষ্ট্র আন্তর্জাতিক রাজনীতিতে তার অবস্থানকে ধরে রাখতে পারে বা তার শক্তিশালী করতে পারে। দক্ষ জনবল বা দক্ষ জনশক্তি একটি দেশে জাতীয় শক্তির অন্যতম উপাদান হিসেবে বিবেচিত। প্রচুর জনসংখ্যা আছে কিন্তু কেউ দক্ষ না, কোনো কাজ যায় না, টেকনিক্যাল কোনো কাজ যায় না, প্রযুক্তি কোনো কাজ যায় না, সেই দেশে কেউ বিনিয়োগ করবে না, সেই দেশের জনগণকে কেউ অন্য দেশে যে আমার দেশে নিয়ে যায় নিয়ে অনেক কাজ করতে হবে, আমার দেশের শ্রমিক দরকার, সেই সেটাও কেউ নেবে না। এই জন্য যদি কোনো দেশের জনবল দক্ষ হয়, অন্যান্য দেশ সেই দক্ষ জনশক্তিকে নিজের দেশে নিয়ে কাজে লাগায়। তো এইভাবে বৈদেশিক যে মুদ্রা অর্জন করা হয়, এই মুদ্রা অর্জন করে অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়া যায় এবং নিজেদেরকে অর্জন সফল হওয়া যায়। প্রাকৃতিক সম্পদ, যেটা আমরা প্রাকৃতিক সম্পদের মধ্যে কি আছে, খনিজ সম্পদ, জলজ সম্পদ, বনজ সম্পদ, মাটির উর্বরতা। প্রাকৃতিক সম্পদে কোন দেশ যদি খনিজ সম্পদের স্বয়ংসম্পূর্ণ হয়, অনেক যদি খনিজ সম্পদ থাকে, তার খনিজ সম্পদ অন্যান্য দেশ সে প্রয়োজন, তখন কি ওই রাষ্ট্রে প্রভাব সৃষ্টি হবে। জলজ সম্পদ, জলে যদি মাছ বা এই ধরনের জলজ প্রাণীর সংখ্যা আধিক্য বেশি থাকে, তাহলে একটি দেশ মাছ রপ্তানি করে, মাছ মৎস্য বাণিজ্য করে আন্তর্জাতিক রাজনীতিতে নিজেকে শক্তিশালী করতে হবে। বনজ সম্পদ, যেমন আমাদের পাশের দেশ বার্মা, বার্মার বিশাল বন, অনেক গাছ, কাঠের প্রয়োজন, এই ধরনের কাঠ রপ্তানি করে আন্তর্জাতিক রাজনীতিতে সে তার অবস্থান শক্তিশালী করছে। বনজ সম্পদের উপর অনেক কিছু নির্ভর করে। মাটির উর্বরতা, আর হলো মাটির উর্বরতা, যদি কোনো দেশের মাটি উর্বর হয়, আমাদের দেশের মাটি কিন্তু অনেক উর্বর মাটি, আমাদের দেশে দেখেন জনসংখ্যা প্রচুর জনসংখ্যা, আবার আমাদের ল্যান্ডের পরিমাণ কম, কিন্তু মাটির উর্বরতা কারণে খুব সহজেই ফসল ফলানো যায়। তো মাটির উর্বরতা প্রাকৃতিক সম্পদ অন্য একটি উপাদান। যাদের প্রাকৃতিক সম্পদে যে সমস্ত দেশ শক্তিশালী হয়, আন্তর্জাতিক রাজনীতিতে সেই সমস্ত রাষ্ট্রের প্রভাব বেশি তৈরি হয়। অর্থনৈতিক বিকাশ, কোন রাষ্ট্র অর্থনৈতিকভাবে যদি বিকশিত হয়, শিল্প উৎপাদন যদি ব্যাপক হারে করতে পারে, তার অর্থনীতি অনেক বড় হয়, সেই রাষ্ট্রের জাতীয় শক্তি অনেক বেশি হয়। যেমন আমরা জাপানের কথা বললাম, সাউথ কোরিয়ার কথা বললাম, যে এই সমস্ত দেশে যে অর্থনীতি অনেক বিশাল, তাদের অর্থনৈতিকভাবে বিকশিত হয়ে গেছে, তারা বিভিন্ন দেশে বিনিয়োগ করছে, বিনিয়োগের মাধ্যমে নিজের শক্তিকে প্রকাশ করছে। অন্য দেশে যখন নিজে বিনিয়োগ করছে, সেই দেশের উপর তার একটা প্রভাব তৈরি হচ্ছে। এভাবে অর্থনৈতিক বিকাশের মাধ্যমে আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব বিস্তার করা যায়। রাজনৈতিক কাঠামো, কোন দেশের রাজনৈতিক কাঠামো যদি শক্তিশালী হয়, সেই দেশ খুব সহজে আন্তর্জাতিক অঙ্গনে নিজের প্রভাবকে ধরে রাখতে পারে বা নিজের প্রভাবশালী হিসাবে রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা লাভ করতে পারে। রাজনৈতিক কাঠামো অস্থিতিশীল হলে রাষ্ট্রের অভ্যন্তরে সবসময় একটা বিশৃঙ্খল অবস্থা বিরাজমান থাকে। এই অবস্থায় একটি রাষ্ট্রের পক্ষে নিজের বিশৃঙ্খল অবস্থায় একটি রাষ্ট্রের পক্ষে আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব বিস্তার করা সহজ হয় না। শিল্প সামর্থ্য,
যাদের শিল্প উৎপাদনের পরিমাণ বেশি, শিল্প ভিত্তিক যে সমস্ত দেশের অর্থনীতি, সেই সমস্ত দেশ অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়ার কারণে আন্তর্জাতিক রাজনীতিতে তারা শক্তিশালী অবস্থান গ্রহণ করে। শিল্প উৎপাদন বা শিল্প উৎপাদনের সামর্থ্য আছে এইরকম রাষ্ট্র অন্যান্য রাষ্ট্রের উপর প্রভাব বিস্তার করে। কূটনীতি, আন্তর্জাতিক রাজনীতি আলোচনা করতে গেলে কূটনীতির কথা বারবার আসতেই হবে। কূটনীতির মাধ্যমে কূটনীতিকে অন্যতম হাতিয়ার হিসাবে গণ্য করা হয় আন্তর্জাতিক রাজনীতি। তো যে সমস্ত রাষ্ট্রের সামরিক শক্তি দুর্বল, অর্থনৈতিক শক্তি দুর্বল, মতামতের উপর ক্ষমতা দুর্বল, সেই সমস্ত রাষ্ট্রের যদি কূটনীতি শক্তিশালী হয়, সেই রাষ্ট্র খুব সহজেই অন্য রাষ্ট্রের উপর প্রভাব বিস্তার করে। কূটনীতি হলো একটা রাষ্ট্রের পররাষ্ট্রনীতি বাস্তবায়নের অন্যতম প্রধান হাতিয়ার। আর একটি রাষ্ট্র তার নিজস্ব পররাষ্ট্রনীতি বাস্তবায়নের মাধ্যমে নিজের জাতীয় শক্তিকে বৃদ্ধি করে থাকে। তাই কূটনীতি যদি শক্তিশালী হয়, দক্ষ কূটনীতির উপর একটি দেশের জাতীয় শক্তি নির্ভর করে। নেতৃত্ব, একটি দেশের নেতৃত্ব কেমন, সেই দেশের নেতৃত্বের উপর সেই দেশ আন্তর্জাতিক ক্ষেত্রে কি রকম প্রভাব বিস্তার করবে সেটা নির্ভর করে। নেতৃত্ব যদি দক্ষ হয়, নেতৃত্ব যদি প্রজ্ঞাবান হয়, নেতৃত্ব যদি ক্যারিজমেটিক হয়, সেই রাষ্ট্র সহজে অন্যান্য রাষ্ট্রের উপর নিজের প্রভাব বিস্তার করতে পারে, নিজের রাষ্ট্রকে একত্রিত করতে পারে, নিজের দক্ষতা দিয়ে, নেতৃত্বের দক্ষতা দিয়ে, নেতৃত্বের ক্যারিজমেটিকতা দিয়ে সে বিশ্ব রাজনীতিতে আলাদা একটা স্থান দখল করে এবং সেই সঙ্গে নিজের রাষ্ট্রকে একটি শক্তিশালী অবস্থানে পৌঁছে দেয়। নেতৃত্ব দরকার। নেতৃত্ব যদি শক্তিশালী না হয়, আন্তর্জাতিক রাজনীতিতে টিকে থাকা দুরূহ। সামরিক সংগঠন, সামরিক সংগঠন জাতীয় শক্তির অন্যতম একটি উপাদান। জাতীয় শক্তি নির্ভর করে সামরিক সংগঠনের উপর। আমরা বলছি যে আন্তর্জাতিক রাজনীতি শক্তির রাজনীতি, যার যত বেশি শক্তি সেই রাষ্ট্রে তত বেশি প্রভাব, সেই রাষ্ট্র তত বেশি শক্তিশালী হয়ে উঠছে। তো এইখানে যে সামরিক শক্তির পরিমাণ, দক্ষতা, নেতৃত্ব, এই তিনটা উপাদান যদি না থাকে, এগুলো হচ্ছে সামরিক শক্তিকে শক্তিশালী করার অন্যতম হাতিয়ার। পরিমাণ লাগবে, সামরিক শক্তির পরিমাণ লাগবে, প্রযুক্তিগত দক্ষতা লাগবে, আধুনিক অস্ত্রশস্ত্র থাকতে হবে। যদি আধুনিক অস্ত্র যদি কোনো সামরিক বাহিনী না থাকে, কোনো দেশের না থাকে, সেই দেশের সেই দেশ সামরিক দিক দিয়ে অত শক্তিশালী হয়ে ওঠে। সামরিক শক্তিতে যদি নেতৃত্ব দুর্বলতা থাকে, সামরিক নেতৃত্ব যদি দুর্বলতা থাকে, সেই রাষ্ট্রের সামরিক বাহিনীর অনেক পরিমাণ, বিশাল পরিমাণ সামরিক বাহিনী, বিশাল বড় সামরিক বাহিনী, কিন্তু নেতৃত্বের দুর্বলতা রয়েছে, সেই দেশের সামরিক বাহিনী দিয়ে কোনো কাজে আসবে না। প্রভাবশালী রাষ্ট্র হওয়ার জন্য শক্তিশালী সামরিক বাহিনী দরকার। সামরিক বাহিনী শক্তিশালীর উপর আমরা এর আগেও আলোচনা করলাম যে সামরিক বাহিনী যত শক্তিশালী হবে, একটি রাষ্ট্রের আন্তর্জাতিক ক্ষেত্রে প্রভাবটা তত বেশি হবে। আন্তর্জাতিক অবস্থা, আন্তর্জাতিক অবস্থা বলতে বলছি যে একটি রাষ্ট্রে তার যে জাতীয় শক্তি আছে, সেই জাতীয় শক্তিরা আন্তর্জাতিক ক্ষেত্রে কোথায় অবস্থান করছে সেটা নির্ণয় করে। সেই সমস্ত যদি আন্তর্জাতিক অবস্থা ভালো হয়, প্রত্যেকটা রাষ্ট্রের সঙ্গে যদি বেশি সুসম্পর্ক থাকে, তাহলেও একটি রাষ্ট্র আন্তর্জাতিক ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এবার আমরা একটা বিষয় আলোচনা করব, ভূ রাজনীতি। ভূ রাজনীতি কি? ভৌগোলিক অবস্থান, ভৌগোলিক অবস্থানের ফলে সৃষ্ট কৌশলগত দিক
ভৌগোলিক বিষয়গুলি কেন্দ্র করে যে রাজনীতি আবর্তিত হয় সাধারণত তাই হলো ভূ রাজনীতি। একটি দেশের জাতীয় শক্তি বৃদ্ধি এবং পররাষ্ট্র নীতি বৃদ্ধিতে ভূ রাজনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভূ রাজনীতি ও কৌশলগত দিক থেকে সুবিধাজনক অবস্থানে থাকা রাষ্ট্রগুলোর জাতীয় শক্তি সাধারণত খুবই সমৃদ্ধতর হয়। বর্তমান বিশ্ব ব্যবস্থায় ভূ রাজনীতির গুরুত্ব অনেক বৃদ্ধি পেয়েছে। কৌশলগত অবস্থান, একটি রাষ্ট্র যে আমরা যে দেখলাম যে কৌশলগত অবস্থানের কারণে একটি রাষ্ট্রে কোথায় অবস্থান করছে, পৃথিবীর কোন জায়গায় অবস্থান করছে তার উপর ভিত্তি করে তার ভূ রাজনীতি পরিচালিত হয়। রাষ্ট্রের যে ভৌগোলিক অবস্থানের উপর ভিত্তি করে যে রাজনীতি সেটাকে বলা হয় ভূ রাজনীতি। ভূ রাজনীতি আধুনিক বিশ্ব ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করছে। এই ভূ রাজনীতির কারণে একটি রাষ্ট্র খুব সহজে শক্তিশালী হয়ে ওঠে। আমাকে যদি কোশ্চেন করা হয় এই যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম আজকে জাতীয় শক্তিতে, সেই জাতীয় শক্তির ব্যাপারে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে ইমেল করতে পারবেন। আমার ইমেল হচ্ছে salam.jail@gmail.com। সবাই দীর্ঘক্ষণ এই ক্লাস শোনার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের এই ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।